আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরকাতুহু। সম্মানিত দর্শক, সমসাময়িক বাংলাদেশে তিনজন ব্যক্তি লক্ষ কোটি মানুষের হৃদয়ের মণিক কোঠায় ঢুকে গিয়েছেন। আপনি বা আমি তাদেরকে নিয়ে যতই সমালোচনা করি, তাদেরকে যতই তুচ্ছ এবং তাচ্ছিল্য করি, তারা বহু মানুষের দোয়া, বহু মানুষের আশীর্বাদ এবং বহু মানুষের শুভাশিসের উপলক্ষ হয়ে পড়েছেন। এই তিনজন মানুষের মধ্যে আমি বয়স কার কত বেশি আমি বলতে পারবো না। এজন্য আমি ঠিক সামনে পিছনে এভাবে আনলাম না। আমি প্রথমেই বলি অ্যাডভোকেট ফজলুর রহমান। বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা হিসেবে তিনি এখন রাজনৈতিক দায়িত্বে আছেন। আগে ছাত্রলীগের সভাপতি ছিলেন, মুজিববাদী ছাত্রলীগের সভাপতি ছিলেন। বর্ণাঢ্য রাজনৈতিক জীবন, সংসদ সদস্য ছিলেন। তারপর আরও বহু পদবিতে তিনি ছিলেন রাজনৈতিক অঙ্গনে। আরও ডিটেলস বলবো, তার আগে দ্বিতীয়জন সম্পর্কে বলে নিই। আরেকজন হলেন জনাব জেড.আই খান পান্না, আমাদের বরিশালের কৃতি সন্তান, একটি ঐতিহ্যবাহী রাজনৈতিক পরিবারের সন্তান। তার পিতা, দাদা সবাই বড় বড় রাজনৈতিক নেতা ছিলেন সে ব্রিটিশ জমানা থেকে। কেবলমাত্র বঙ্গবন্ধু নয়, বঙ্গবন্ধুর বাইরে শেরেবাংলা একে ফজলুল হক থেকে শুরু করে আমাদের দক্ষিণাঞ্চলের যে সকল কিংবদন্তি রাজনৈতিক নেতা ছিলেন, যারা সর্বভারতীয় রাজনীতি করতেন, যেমন ভোলার কবি মুজাম্মেল সাহেব, এরকম অনেকে রয়েছেন। আমাদের অশ্বিনী কুমার দত্ত ছিলেন বরিশালের। তো তাদের সকলের সঙ্গে এই পরিবারটির সঙ্গে, অর্থাৎ জেড.আই খান পান্না সাহেবের যে পিতা এবং পূর্বপুরুষদের একটা রাজনৈতিক সম্পর্ক ছিল। এবং সম্ভবত বরিশাল জেলা পরিষদের চেয়ারম্যান ছিলেন বা বার কাউন্সিলের সভাপতি ছিলেন জেড.আই খান সাহেবের বাবা অথবা দাদা, আমি যেটা জানি। তৃতীয় যে ব্যক্তি, তিনি জনাব মাসুদ কামাল, সাংবাদিক। আমাদের দেশের সাংবাদিকদের যে স্বাভাবিক বৈশিষ্ট্য রয়েছে, এদের একটা অংশ দালালি করে, ফুড়িয়াবাজি করে, চাপাবাজি করে, মালিকের পদলেহন করে বড় বড় পদবি পাওয়ার জন্য, কিংবা কোনো গ্রুপ অফ কোম্পানিজের চাকর হওয়ার জন্য। তারা বলতে গেলে সেই ওই সমস্ত গ্রুপ অফ কোম্পানিজের যে সকল দুর্নীতিবাজ মালিক রয়েছে, তাদের পদলেহন নয়, জুতা লেহন নয়, আরও কিছু লেহন যদি করতে হয়, সেই কাজ করেও অনেকে নিজের এই পেশাকে টিকিয়ে রাখার জন্য এমন কোনো জঘন্য কর্ম নাই, সেই কর্মের কারণে পুরো সাংবাদিক পেশাটাকে তারা কলঙ্কিত করে ফেলেছে। এবং এই সময়টিতে সাংবাদিক বলতে অনেক ক্ষেত্রে দেখা যাচ্ছে রীতিমতো গালিতে পরিণত হয়েছে। তো সেই সকল গালি এবং সেই সকল দুর্বৃত্তপনার বিরুদ্ধে প্রতিপক্ষে যে কয়জন লোক মাথা উঁচু করে বলতে পারেন যে আমি সাংবাদিক, তাদের মধ্যে নিঃসন্দেহে এখন জনাব মাসুদ কামাল আলোচিত ব্যক্তিত্ব। তার এখন কোনো চাকরি নেই, তিনি চাকরি করেন না, চাকরি থেকে তাকে কখনো বাদ দেওয়া হয়নি। তিনি অনেকবার বলেছেন যে তিনি কখনো চাকরি হারা ছিলেন না, চাকরি ছেড়ে দিয়েছেন, এক চাকরি ছেড়ে দিয়ে আরেকটা পেয়েছেন। আর এখন তিনি শুধু ইউটিউব করেন। তিনি ইউটিউব করেন, তার স্ত্রী এইগুলোর ভিডিও ধারণ করেন, আর তারা দুজনে মিলে এডিটিং করেন। এবং এটাই মাশাআল্লাহ তার সংসার চলে যাচ্ছে এবং এতেই তিনি খুব খুশি। আর টেলিভিশন টক শোতে গিয়ে তিনি কথাবার্তা বলেন, কোনো চাকরি টাকরি আর করেন না। এবং সর্বশেষ তিনি বাংলা ট্রিবিউনে চাকরি করতেন। এই ভদ্রলোকের সঙ্গে আমার এরকম ফেস টু ফেস টকশোতে দেখা হয়েছে, আন্তরিকতা হয়নি, কিন্তু তার একজন গুণমুগ্ধ ভক্ত হওয়া ছাড়া আমার কোনো উপায় নেই। আমি একসময় সাংবাদিক ছিলাম, সেই 1986 সন থেকে 90 সন পর্যন্ত। ঠিক ওই সময়টিতে এই ভদ্রলোকের সঙ্গে উনি পেশাতে ছিলেন কিনা আমি বলতে পারবো না, কিন্তু 86 থেকে 91 সনে ইনকলাব, তারপরে দৈনিক বাংলা, তারপরে আসলে তখন অনেক ছোট ছিল, কিন্তু তখন আসলে যে কোনো কারণেই হোক তার সঙ্গে আমার পরিচয় হয়নি। হয়তো তিনি আমার চেয়ে সিনিয়র হতে পারেন অথবা আমার চেয়ে জুনিয়র হতে পারেন, তিনি ভালো জানেন। কিন্তু আমি যে সময়টাতে ছিলাম, সেই সময় ঢাকা সাংবাদিক ইউনিয়ন, প্রেস ক্লাব, এবং আমি ভালো ভালো পদে ছিলাম। মানে আমি যখন চাকরি করতাম, মানে একেবারে ছাপোষা সাংবাদিক নয়, প্রথম শ্রেণীর জাতীয় দৈনিকগুলোতে বড় পদে চাকরি করেছি, এডিটোরিয়াল পদে চাকরি করেছি। তো যাই হোক, এনিওয়ে, এই কারণে হলো কি, সাংবাদিক যারা সমাজ আছেন, তাদের যারা এখন এই মুহূর্তে সিনিয়র আছেন, অনেকে আমার কলিগ ছিলেন, অনেকের সাথে আমি চাকরি করেছি, অনেকে আমার জুনিয়র ছিলেন, অনেকে সিনিয়র ছিলেন। তো এই কারণে হয় কি, এই পেশায় কেউ যদি ভালো করে,
আমি খুব আনন্দিত হই। আর কেউ যদি মন্দ করেন, সঙ্গত কারণ আমার অপমান বোধ লাগে। তো এই ৩ জন যে ব্যক্তি, এই ৩ জন ব্যক্তি এখন বাংলাদেশের হিরো অব দ্য হিরো। আপনি যদি বলেন যে এই মুহূর্তে বাংলাদেশে আসলে শেখ হাসিনা হিরো নন। এমনকি বিএনপির তারেক রহমান সাহেবও হিরো নন। তাদের ক্ষমতার বলয়, বৈভব অনেক, জনপ্রিয়তা অনেক বেশি। জনপ্রিয়তা থাকা, তারপরে প্রভাব থাকা, আগামীতে প্রধানমন্ত্রী হবেন, এটা একটা জিনিস। আর হিরো মানে হৃদয় থেকে, মানুষের হৃদয় থেকে কাউকে আপহোল্ড করা, তুলে ধরা। ২ নম্বর হলো যে কারো দিকে তাকিয়ে তার জন্য দোয়া করা, দেখতে ভালো লাগে, দেখতে ভালো লাগে। তারপরে হলো ইচ্ছা জাগে যে ইস, আমি যদি একটু এইরকমভাবে চলতে পারতাম, কথা বলতে পারতাম। আমি পারছি না, আমার সাহস নেই, সুযোগ নেই, যেহেতু ওই লোকটা পারছে, আমি তাকে প্রার্থনা করি যে এরকম আমার একটা ভাই হোক, বা এরকম যদি আমার একটা সন্তান হতো। তো এরকম যখন আপনি আপনার মানসপটে কাউকে শ্রদ্ধার আসনে বসাবেন, মনে, মস্তিষ্কে, তখন তিনিই আপনার ব্যক্তিগত জীবনের হিরো। এখন এই বাংলাদেশে ধরেন কয়জন শেখ হাসিনার মতো একটা কন্যা সন্তানের পিতা হতে চান? তাইলে বুঝতে পারবেন শেখ হাসিনা কতটা হিরো। কয়জন তারেক রহমান সাহেবের মতো একজন সন্তান জন্ম দিতে চান, বা নিজের ছেলের নাম তারেক রহমান রাখতে চান? এই গত ১০-১২ বছরে বা গত ৬-৭ মাসে যে নবজাতক হয়েছে, আপনি দেখেন কেউ তারেক রহমান সাহেব নামে কোনো নাম রাখছেন কিনা, কিংবা কেউ ইউনুস নামে তার সন্তান রাখতে চান কিনা এই মুহূর্তে, যে আমার ছেলে হলে আর তার ছেলের নাম রাখবো ইউনুস, বা ইস, আমার যদি ইউনুসের মতো একটা বাবা থাকতো, ইউনুসের মতো একটা ছেলে থাকতো। তো ফলে কি হলো যে আপনি জনপ্রিয়তা, ক্ষমতার থেকে বাদ দিয়ে আপনার যে হিরো, সেই হিরোর মধ্যে যে কয়জন হিরো এই মুহূর্তে বাংলাদেশে আছে, তার মধ্যে এই ৩ জন লোককে আমি মনে করি তারা টপ হিরো, শীর্ষস্থানীয় হিরো। এখন জনাব ফজলুর রহমান বা জেডাই খান পান্না, অথবা জেডাই খান পান্না, জনাব ফজলুর রহমান, অথবা মাসুদ কামাল, তারা কিছুই করছেন না, নাথিং। তারা শুধু আপনার আমার না বলা কথাগুলো সাহস করে বলছেন, নাথিং মোর। তাদের শব্দচয়ন, তাদের ভাষা, মানে তাদের শব্দচয়ন সেই শম্ভু মিত্রের মতো নয়, বিখ্যাত আবৃত্তিকার শম্ভু মিত্রের মতো নয়। তারা যে ভাষায় কথা বলেন, তার রিদমটা শশী থারুরের মতো নয়, একেবারে সাধারণ গেয় মানুষের মতো কথা বলেন। জেডাই খান পান্না বরিশালের ভাষায় কথা বলেন, কিশোরগঞ্জের ভাষায় কথা বলেন ফজলুর রহমান, আর মাসুদ কামাল ঢাকা মিলিয়ে মিশে ৩-৪টি আঞ্চলিক ভাষা মিলিয়ে মিশে তিনি কথা বলেন, প্রমিত বাংলায় নয়, এমনকি আমার মতো নন। কিন্তু তারপরও তারা ভীষণ রকম জনপ্রিয়, ভীষণ রকম অনুকরণীয়, এবং অনেক মানুষ তাদের জন্য দোয়া করে, অনেক মানুষ তাদেরকে একটু দেখতে যায়, অনেক মানুষ তাদের সাথে কথা বলে, এবং যদি বলা হয় সত্যিকার অর্থে এই যুগে তারা মর্দে মুজাহিদ। এখন ব্যাপার হলো যে এখন কিন্তু অনেকগুলো মানুষই ভালো ভালো কথা বলছেন, যেমন জামাতের আমির খুব ভালো কথা বলছেন, এমনকি মাসুদ কামাল যে কথাগুলো বলেন তার সাথে আরও অনেক ভালো কথা বলছেন জামাতের আমির। তারপরে জনাব তারেক রহমান সাহেব যে কথা বলেন, যুগান্তকারী অনেক সুন্দর কথা বলছেন, কিন্তু মানুষজন এই ৩ জনের কথাকে কেন মাথায় করে নাচছে, আর তারেক রহমান সাহেব বা জামাতের আমিরের কথা কেন মাথায় করে তারা নাচছেন না? কারণটা হলো এই ৩ জন মানুষ যে কথা বলছেন, তারা কেউ মন্ত্রী হতে চান না, এমপি হতে চান না, তাদের কোনো রাজনৈতিক অভিলাষ নেই, ১। ২ নম্বর হলো এই ৩ জন মানুষের কোনো বডিগার্ড নেই, এই ৩ জন মানুষের কোনো রক্ষাকর্তা নেই। এই ৩ জন মানুষ নিজের ২ হাতে যেটা উপার্জন সেটা তারা খান। তারা পার্টির টাকা দিয়ে, পার্টির নেতাকর্মীর টাকা দিয়ে, কিংবা উত্তরাধিকার সূত্রে পিতার সম্পত্তির টাকা দিয়ে তারা খাওয়া দাওয়া করেন না। তারা রুটি রুজির জন্য যতটুকু উপার্জন করা দরকার, এখন মাথার ঘাম পায়ে ফেলে হালাল রুজি তারা খাচ্ছেন। ফলে তাদের রক্ত, মাংস, পিণ্ড, গিলা, কলিজা সব কিছু হালাল। তো এই হালাল শরীর থেকে যখন
কথা বের হয়, ওই কথা যে সুবাস সৃষ্টি করে, স্নিগ্ধতা সৃষ্টি করে, ওই কথাগুলো যেভাবে মানুষের মন এবং মননে ঢুকে যায়, সেইভাবে আপনার যদি একটা উদ্দেশ্য থাকে, একটা চাল থাকে, একটা টার্গেট থাকে, তখন আপনি তার চেয়ে ভালো কথা বললেও কোনো লাভ হবে না। যেমন ধরেন আমরা সিনেমাতে কথা বললি, অনেক ভালো ভালো ডায়ালগ রয়েছে, কিন্তু আপনি সেই ডায়ালগগুলোকে বলবেন না যে এটা দিলীপ কুমারের ডায়ালগ, এটা শাহরুখ খানের ডায়ালগ। কিন্তু বহু বছর আগে মির্জা গালিব একটা কথা বলে গেছেন, শত শত বছর আগে, কিংবা হাজার বছর আগে, প্রায় হাজার বছর আগে মাওলানা জালালউদ্দিন রুমি কথা বলে গেছেন, কনফুসিয়াস কথা বলেছেন, ডায়োজিনিস কথা বলেছেন, হেরোডোটাস কথা বলেছেন হাজার হাজার বছর আগে, নেপোলিয়ান বোনাপার্ট কথা বলেছেন। এগুলো কেন আমরা স্মরণ করছি? এর কারণ হলো এই কথাগুলো তারা হৃদয় থেকে বলেছেন। এই কথাগুলো বলার পেছনে তাদের কোনো স্বার্থ ছিল না, আর এই কথাগুলো বলার কারণে তাদের অনেকের জীবন ঝুঁকিপূর্ণ ছিল। তো যেটা বলছিলাম যে এই তিন ব্যক্তি যে কথাগুলো বলছেন, হৃদয় থেকে বলছেন, এই কথার পেছনে তাদের কোনো হাল নেই, চাল নেই, টাকা পয়সা পাওয়ার কোনো সম্ভাবনা নাই, পদপদবি পাওয়ার কোনো সম্ভাবনা নেই, বরং এই কথাগুলো বলার কারণে তাদের জীবন ঝুঁকির মধ্যে। তারা লাঞ্ছিত হতে পারেন, অপমানিত হতে পারেন, গুম হতে পারেন, তাদেরকে মেরে ফেলা হতে পারে, কিন্তু তারপর তারা কিন্তু বলে যাচ্ছেন। তো এখন আপনার প্রশ্ন হতে পারে যে এরা কি খুব বীর, বা